নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং সবাইকে অনুরোধ করছি আজকে আমাদের পজিটিভতার পর্দায় চোখ রাখার জন্য। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের ঘরে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন ত্রিপুরা রাজ্যের একটি বিশেষ সামাজিক সংগঠন যার নাম যুব প্রেরণা সামাজিক সংগঠন। তাদেরই দুজন প্রতিষ্ঠাতা সদস্যরা রয়েছেন। একজন হচ্ছেন মিস্টার সায়ন চক্রবর্তী, যুব প্রেরণার সামাজিক সংগঠনের চেয়ারম্যান। আরেকজন রয়েছেন মিস্টার অলোক শব্দকর, সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকে আমরা পজিটিভতার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। যুব প্রেরণার সামাজিক সংগঠনের হয়ে আপনারা নেতৃত্ব করছেন, আপনাদের এই সংগঠনকে নিয়ে কাজ করছেন এবং তাই আমরা আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। কেমন লাগছে এখানে? অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে যে এত একটা ভালো প্ল্যাটফর্মে আমরা এসেছি এবং এই পজিটিভ বার্তার মাধ্যমে আমরা পজিটিভ কিছু মানুষকে দিতে চাইছি এবং আপনাদেরও এই উদ্যোগকে আমরা অনেকটা সাধুবাদ জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে আমন্ত্রিত করার জন্য। ধন্যবাদ আবার আপনাদের দুজনকে। আমরা এখন আলোচনা চলে যাই। যারা কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা এবং জানাচ্ছি। আমাদের ঝিরিঝিরি যে শীত চলছে, সেই ঝিরিঝিরি শীতের মিষ্টি মিষ্টি ভালোবাসা সবার প্রতি রইল আমাদের পজিটিভতার পক্ষ থেকে। আমাদের সঙ্গে থাকবেন সবাই। আচ্ছা, আপনারা বলুন যে এনজিও, অনেকে এনজিওর মানেটা জানে না, একটু পরিষ্কার করে বলুন এনজিওর মানেটা। এনজিওটাকে যদি আমি ফুল ফর্মে বলি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো অ্যাকচুয়ালি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হলো একটা বেসরকারি সামাজিক সংগঠন বা বেসরকারি কোনো একটা প্রতিষ্ঠান। তো যেই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কাজ হোক অথবা মানে মূল বিষয়টা হলো সরকার যেই যে জায়গাতে কাজ করতে পারে না সেই জায়গাতেও বেসরকারি সংগঠনগুলো সেই কাজটাকে সম্পূর্ণ করার জন্য এই এনজিওটাকে স্থাপিত করা হয়েছে। আর এই এনজিওর মাধ্যমে এনজিও 3 প্রকারের হয়, একটা সোসাইটি, একটা ট্রাস্ট এবং সেকশন 8। এই 3 মাধ্যমে মানুষ বিভিন্নভাবে সামাজিক কাজ করে নিজেদের মধ্যে রেজিস্ট্রেশন করে, বিভিন্ন অফিসিয়াল প্রসেস থাকে ওইগুলোর মাধ্যমে। তো ওইটাই এনজিও, আর এই মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চলে আসছে। ধন্যবাদ আপনাকে। এনজিও মানেটাকে অনেকেই অজানায়, সেটা তাই আমরা পরিষ্কার করলাম আজকে যে এনজিওর মানেটা কি। আপনাদের এনজিও কবে স্থাপিত হয়েছিল? আমরা 2018 সাল থেকে এই সামাজিক কার্যক্রম শুরু করেছি। 2018 সাল। আপনাদের যুব প্রেরণা সামাজিক সংগঠন সেই সাল থেকে শুরু হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। কজন সদস্য নিয়ে শুরু করেছিলেন? আমরা যখন শুরু করেছিলাম প্রায় 50 জনের মতো ছিল। বিশাল একটা সামাজিক সংস্থা, 50 জন নিয়ে শুরু করেছিলেন। এখন বর্তমানে কতজন আছে? আমি এটাও বলছি, যখন আমরা 50 জন নিয়ে শুরু করেছিলাম ওই সময় আমি ক্লাস 10-এ পড়তাম, আর যারাই ছিল তারা ক্লাস 6, 7, 8, 9, 10 এরকম সব ছোট বাচ্চারা সবাই মিলে আমরা এই সামাজিক কাজ শুরু করেছিলাম। খুব ইন্টারেস্ট এবং খুব আমাদের আগ্রহ যে সামাজিক কিছু করব, সমাজের জন্য কিছু করব। তো সেই থেকে আমাদের কাজ শুরু। তবে সামাজিক কাজ খুব একটা সহজ নয়, আস্তে আস্তে আলোচনা সাপেক্ষে বলবো। তো যদি বলি যে বর্তমান আমাদের প্রায় 100+ মেম্বার আছে, অল ত্রিপুরা স্টেট, সারা রাজ্য জুড়ে প্রায় 100। আপনাদের কি ব্রাঞ্চ আছে? হ্যাঁ, আমাদের শান্তির বাজার মানে সাউথ ডিস্ট্রিক্টে আছে এবং খোয়াই ডিস্ট্রিক্টে আছে, দুটো ব্রাঞ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের হেডকোয়ার্টার মানে অফিসটা কোন জায়গায়? আগরতলা শহরে? আমাদের মূল অফিস আগরতলা রানীর বাজার। হ্যাঁ, রানীর বাজারে আমাদের মূল অফিস। এখান থেকে আমরা সম্পূর্ণ জায়গার মধ্যে আমাদের কার্য বা সবকিছু সঞ্চালনা হয়। আচ্ছা, একটা এনজিওর মুখ্য উদ্দেশ্য কি থাকে? অ্যাকচুয়ালি আমাদের জন্মেরই মুখ্য উদ্দেশ্য সেবা করা, ঠিক আছে? তো যদি আমি পার্টিকুলার এনজিওর কথা বলি, এনজিওরও অবশ্যই একটা মুখ্য উদ্দেশ্য আছে। এটা হলো বিভিন্ন মানুষরা যে সুবিধাগুলো পাচ্ছে না বা সরকারিভাবে যে সুবিধাগুলো আসছে, যেগুলো বিভিন্ন এনজিওকে দেওয়া হয় মানুষের কাছে পৌঁছানোর জন্য, সেই ছোটোখাটো সুযোগ সুবিধাগুলো যেটা মানুষের কাছে পৌঁছাতে পারে, এইটাই থাকে একটা এনজিওর মূল টার্গেট এবং মূল বিষয়। আর এই মাধ্যমে এনজিওগুলো কাজ করে যাতে করে মানুষের মধ্যে সেই কাজের বিস্তারটা বা সুবিধাটা যেন পৌঁছাতে পারে। এইটাই সুন্দরভাবে বললেন আপনি। আপনারা কেন এনজিও করেন, কি কারণ? অন্য কাজও তো আছে। পড়াশোনা শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলেরা কেন চলে এসেছেন আপনারা এনজিও করতে? একদম ঠিক। অ্যাকচুয়ালি যখন আমিও ক্লাস 10-এ ছিলাম, আমার সাথে আমার সহপাঠী ছিল ওই সময়,
আমরা যে সময় ক্লাস 10-এ পড়তাম আমাদের মধ্যে একটা ভাবনা ছিল সমাজের জন্য আদৌ কিছু করা দরকার। তো দেখতাম আমি ওই সময় আমার কোনো একজন টিউশন টিচারের কাছে পড়াশোনা করতাম, ওনার নাম ছিল উত্তম কুমার দাস, উনি আমাকে সায়েন্স পড়াতো, বাট উনি ইতিহাস থেকে শুরু করে নানান বিষয় উনি আমাদের পড়াতো। ওই সময় স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, এরকম বিভিন্ন মহাপুরুষদের কথা উনি আলোচনা করতো। তো আমি ফিল করলাম যে রাজা রামমোহন রায় সতী দাহ প্রথা বন্ধ করেছে, উনি 14 বছর বয়স থেকে সমাজের জন্য কাজ শুরু করে দিয়েছে। মানে বর্তমান সময়ে যদি বলি ক্লাস 8-এ পড়ে একটা স্টুডেন্ট সে সমাজের জন্য কাজ করা শুরু করে দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র 12 বছর বয়স, মানে ক্লাস 6 থেকে সমাজের জন্য কিছু করা শুরু করেছে। তবে আমরা কেন পারবো না? ওই খারাপ সিচুয়েশনটা কি আগে ছিল, বর্তমানে কি নেই? ওই ভাবনাটা আমাদের মধ্যে কাজ করেছে, আর ওই সময় থেকেই কিছু করা দরকার। আর সেই করা দরকার থেকে আবার ছোটো ছোটো কাজ শুরু, যেমনটা ধরুন দু একটা যদি উদাহরণ দেই, স্কুলের মধ্যে সাফাই অভিযান করা, ড্রেনগুলো পরিষ্কার করা, জঙ্গল পরিষ্কার করা। শুনলাম কেরলে খুব বেশি ফ্লাড হয়েছে 2018 সালে, আমরা ডোনেশন বক্স বানিয়ে স্টুডেন্টরা বাজারে টিচার থেকে কালেকশন করেছি, সেই টাকা এখনও মনে আছে, মোট 5,000 টাকা আমরা পাঠিয়েছিলাম কেরল স্টেটের মধ্যে কালেকশন করে। তারপর আমরা হোয়াইট ড্রেস পরে আমরা আগরতলা শহরে যারা ভিক্ষে করে বা যারা রাস্তায় থাকে তাদের সাথে কথা বলতাম যে কেন আদৌ তারা রাস্তায় থাকে, তাদের জীবনযাপনটা কেন এইভাবে পথে কাটে। আমরা তাদের সাথে কথা বলতাম, তাদের জীবনের দুঃখটা বোঝার চেষ্টা করতাম। তো ওই যে মানুষের সাথে মেলামেশা, ওই যে সমাজের জন্য কিছু করার ভাব, সেই জিনিসটা আমাদের কন্টিনিউ আমাদেরকে অনেকটা এগিয়ে দিয়েছে সমাজের জন্য কিছু করার জন্য। আর সেই সময় থেকে এই ছোটো ছোটো কাজ করতে করতে আজকে যতটুকুই করছি, এমন কিছুই করছি না, বাট যতটুকুই করছি নিজের সাধ্য অনুযায়ী বা সকলের আশীর্বাদে, এটা আমাদের জন্য যথেষ্ট। এবং আগামী দিন আরও অনেক কিছু করতে চাই, এটা আমাদের আশা এবং ভরসা রয়েছে। ধন্যবাদ। আপনি বলছিলেন যে কেরালার যে বন্যা হয়েছে তার জন্য আপনারা সাহায্য পাঠিয়েছেন, খুব ভালো কথা, খুব মানে ভালো উদ্যোগ। কিন্তু আমাদের ত্রিপুরাতে হয়ে গেছিল বন্যা, বিশাল বন্যা, কিভাবে গিয়েছেন? হ্যাঁ, এইবার আমাদের ত্রিপুরাতে প্রতি বছরই কম বেশ যখনই হয় আমাদের কার্যকারিতা এইবার যেটা হয়েছে অন্তত আমার দেখা এটা বিশাল বড়। হ্যাঁ, হয়তোবা আমাদের জন্মের পরে এরকম কখনো ফ্লাড হয়নি, আমরা এমন কখনো ফ্লাড দেখিনি। তো অ্যাকচুয়ালি এই বছর আমরা যখন এইরকম সিচুয়েশন হয়েছিল, আমরা আমাদের ঠিকানা রানীর বাজার, আমরা রানীর বাজার থাকি, আমাদের এলাকাতে ফ্লাড হয়েছে। আর আমরা সবাই জানি, রাজ্যবাসী আমরা সবাই জানি যে গোমতী ডিস্ট্রিক্ট, সাউথ ডিস্ট্রিক্ট খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো যখন বন্যা চলাকালীন সময়গুলোতে আমরা আগরতলা শহরের রামনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা রাত্রিকালীন সময়ে, আমাদের কারোর ঘুম ছিল না, যারা এই মেম্বাররা ছিল তাদের বাড়ি বাড়ি জল পৌঁছানো, বিভিন্ন খাবার সামগ্রী পৌঁছানো আমরা করছিলাম। যেই জায়গাতে দেখছি আমরা যেতে পারছি না, সেই জায়গাতে আমরা ডিএম অফিসের সাথে আমরা কথাবার্তা বলেছি। আমরা গভর্নমেন্ট মানে প্রশাসনের সাথে একসাথে হয়ে বিভিন্ন ফ্লাড এফেক্টেড এরিয়ার মধ্যে বোট নিয়ে গিয়েছি, মানুষকে রেস্কিউ করে এনেছি, সাঁতার কেটে গিয়েছি, মানুষকে রেস্কিউ করে এনেছি। তারপর মোটামুটি যখন জলটা কিছু একটা কন্ট্রোল হয়েছে আগরতলা শহরে, ওই সময় কিন্তু সাউথ এবং গোমতী সম্পূর্ণ জলের তলায়। তো আমরা এখান থেকে প্রায় এখনও মনে আছে প্রায় 5 থেকে 6 গাড়ি সামগ্রী, চিরা গুড় সহ বিভিন্ন 5-6টা নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমরা সেই জায়গাতে পৌঁছেছি। এবং সেখানে আনুমানিক সংখ্যাটা একদম একজ্যাক্ট বলতে পারছি না, প্রায় 1500 লোকের মধ্যে আমাদের খাদ্য সামগ্রী ডিস্ট্রিবিউশন হয়েছে। তাছাড়াও আরও প্রচুর মানুষের মধ্যে বিভিন্ন কাপড় দেওয়া হয়েছে। আমরা খোয়াই এলাকার মধ্যেও আমরা নতুন কাপড় ডিস্ট্রিবিউশন করেছি, একদম ফ্লাড এফেক্টেড যে এরিয়াগুলো ছিল। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী রাজ্যবাসীর আশীর্বাদে বা তাদের সহযোগিতায় আমরা যতটুকু সম্ভব হয়েছে মানুষের জন্য করার চেষ্টা করেছি। এবং এইটাই প্রার্থনা থাকবে সৃষ্টিকর্তার কাছে যে এই বছর যেই বন্যা হয়েছে তা যেন আর কোনোদিন আমরা কোনোদিন দেখতে না হয়। প্রার্থনা করছি এই কথা, ওইটাই যেন পুনরাবৃত্তি না হয় এই বন্যা। আমার মনে হয় আমার জন্মের পরে প্রথম দেখেছি পুরো শহর জলমগ্ন ছিল। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এনজিও কি কোনো কর্মচারী, মানে যে অনেক এনজিওতে আছে যে পয়সা দিয়ে
কিছু কর্মী রাখা হয়, এই ধরনের কিছু আছে আপনার? না, আমাদের এখানে এরকম নেই। কারণটা হলো আমরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী একটি সামাজিক সংগঠন। আমরা বর্তমানে যেই সামাজিক কার্যগুলো বলছি আগামী মানে সামনে আলোচনায় বলবো, এই সম্পূর্ণ সেই সম্পূর্ণ কার্যক্রমে আমাদের পাবলিক মানে সাধারণ মানুষের আমাদের যেই যৎসামান্য সাহায্য করছে তা দিয়ে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করছি বা সেবা সম্পূর্ণ করছি। তো সেই জায়গার মধ্যে কোনো কর্মচারী বা কোনো স্টাফ রাখা আমাদের পক্ষে পসিবল হয় না। ওইটাই। ধন্যবাদ। আপনাদের এনজিও 2018-তে শুরু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথম কি কাজ করেছেন মনে আছে? আমাদের প্রথম কাজটাই ছিল আমরা স্কুলে স্টুডেন্টদের নিয়ে এসে স্কুল পরিষ্কার করেছিলাম। ড্রেন খুব ময়লা ছিল, এগুলো কেউ পরিষ্কার করতো না। হ্যাঁ, স্কুলটা খুব বেশি জঙ্গল ছিল। রানীর বাজারের দিকে না? হ্যাঁ, রানীর বাজার বিদ্যা মন্দির স্কুল। এই জন্য আমরা স্কুলের মধ্যে একদম সাফাই অভিযান করি, খুব বেশি পরিষ্কার করি। এবং তারপরে আরো একটা উল্লেখযোগ্য কাজ ছিল, এটা হলো আমি যেটা আলোচনায় বলেছিলাম পূর্বের আলোচনায়, যে আগরতলা শহরে ভবঘুরের সাথে আমরা কথা বলেছিলাম তাদের জীবনযাপনটা কীরকম, ওইটা নিয়ে। আরও একটি কাজ এখনও আমাদের মনে আছে, আমরা সাইকেল নিয়ে মানুষের বাড়ি বাড়ি থেকে পুরনো কাপড় কালেকশন করেছিলাম। আমাদের এখানে কিছু প্রত্যন্ত এলাকা আছে, সেখানে অনেকে ঘরে খাবারটা পর্যন্ত কিনতে পারে না। তো সেই জায়গার মধ্যে আমরা সেই কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে আমরা সেই জায়গায় ডিস্ট্রিবিউশন করেছি। আমরা ওদের ফ্ল্যাক্স করার টাকা ছিল না, আর্ট পেপারের মধ্যে লিখে গিয়েছিলাম যে যুব প্রেরণা সংগঠন বস্ত্র বিতরণ, ওইগুলো লিখে গিয়েছিলাম, এখন ওইগুলো মনে আছে। ধন্যবাদ আপনাকে। এবার আমরা জানতে চাইবো যে আপনাদের এনজিও শুরু থেকে 2024 আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আপনারা আমাদের প্রতিনিধিদের ঘরে বসে আছে, আপনারা কি কি কাজ করেছেন? এগুলো তো টোটালি কাউন্ট করে বলাটা পসিবল না। আমরা মূলত কাজ করছি বর্তমান সময়ে ভবঘুরেদের নিয়ে, যারা মেন্টালি পেশেন্ট, যাদের কেউ নেই, রাস্তায় থাকে, তাদের কোনো আপনজন নেই বা পরিজন নেই। সেই মানুষগুলো চিকিৎসার অভাবে বা তাদের কোনো মানুষের বা আপনজনদের সেবার অভাবে তারা অনেকটা কষ্ট পাচ্ছে, বা তাদের অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও হয়তো আমরা দেখি, আমরা ফায়ার ব্রিগেড বা 112 ইমার্জেন্সি সার্ভিসে কল করলে তারা এসে হাসপাতালে নিয়ে যায়। বাট হাসপাতালে যাওয়ার পরে ট্রিটমেন্টটা কি হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, কারণ তাদের কোনো পরিজন থাকে না। তাদেরকে কে মেডিসিন খাওয়াবে, ওর এত খারাপ কন্ডিশন, কেউ ওকে দেখাশোনা করবে, যত্ন নেবে, কেউ থাকে না। তো আমরা বেসিক্যালি জিবি হাসপাতালের মধ্যে যেই আননোন পেশেন্টগুলো আছে, ভবঘুরে যে রোগীগুলো আছে, তাদেরকে আমরা সেবা যত্ন করার চেষ্টা করি। এটা বলবো না যে 100% প্রত্যেককে করতে পারি। আমরা স্বচক্ষে যাদেরকে দেখতে পাই তাদের সকলকে আমরা সেবা যত্ন করার চেষ্টা করি, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু চেষ্টা করি। এবং এখন পর্যন্ত আমরা অনেক পেশেন্টকে, কাউন্ট বলতে পারছি না, অনেক হাজারো পেশেন্টকে আমরা এরকম অবস্থা থেকে সুস্থ করেছি। সুস্থ করে কাউকে তার বাড়িতে পৌঁছে দিতে পেরেছি, কেউ আবার রাস্তায় গেছে, কাউকে আবার আমরা আশ্রমে দিতে পেরেছি। তো তারা নতুনভাবে তাদের জীবনযাপন করছে। আমরা কাজ করছি অসহায় অবলা প্রাণীদেরকে নিয়েও, যারা অসুস্থ অবস্থায় রাস্তায় আছে, তাদেরকে দেখাশোনা করার সেই রকম কেউ থাকে না। তো তাদের ট্রিটমেন্ট করা, তাদেরকে কারোর বাড়িতে অ্যাডাপশন করানো, বা অসুস্থ অবস্থায় থাকে তাকে সুস্থ করে তোলা, এই বিষয়গুলো নিয়ে কাজ চলছে। আমরা কাজ করছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে, ইয়ং জেনারেশন যেন সেবার মধ্যে জড়িত হয়। সেবাটা কতটা ইম্পর্টেন্ট বর্তমান সময়ে আমাদের জন্য, এটা মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। যে এই যে আপনারা পজিটিভ বার্তার একটা উদ্যোগ নিয়েছেন যে মানুষের মধ্যে পজিটিভ কিছু দেওয়ার জন্য, এই পজিটিভের অ্যাকচুয়াল মানেটা কি তা, এইটা মানুষকে দেওয়ার আমরা চেষ্টা করছি। আর সেই চেষ্টার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, তাছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটি, এটা কন্টিনিউ প্রতিদিন আমাদের চলতে থাকে। ওইটাই। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের প্রতিনিধিদের অনুষ্ঠান যারা দেখছেন, আমরা দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের একটি সুপ্রতিষ্ঠিত সুপরিচিত একটি সামাজিক সংগঠন, যার নাম যুব প্রেরণা সামাজিক সংগঠন, যাদের চেয়ারম্যান মিস্টার সায়ন চক্রবর্তী এবং রয়েছেন মিস্টার অলোক শব্দকরী, সাধারণ সম্পাদক। উনি যেভাবে ওনার এনজিও আলোচনা করছেন, আপনারা সবাই একটু নজর দেবেন এবং জানবেন যে ওনারা এনজিও করার কী উদ্দেশ্য থাকতে পারে। শিক্ষিত ছেলেরা, আপনারা দুজনে শিক্ষিত ছেলে, এসব কাজ কেন করছেন? চাকরি বাকরি চিন্তা করছেন না? অ্যাকচুয়ালি আমরা শিক্ষিত, অনেকে পড়াশোনা শিখলেই শিক্ষিত হয় না।
শিক্ষিত বলেই সেবার অর্থটা বুঝতে পারি, এটাই আমার মনে হয়। অ্যাকচুয়ালি সেবাটা কেন আমাদের, আজকে যদি বলি যে আমি কে, আমার পরিচয়টা কি, আমরা অনেকে বলে থাকি আমরা মানুষ মাত্র, বা আমরা মানুষ, বা আমরা কেউ নাম বলে থাকি। অ্যাকচুয়ালি মানুষ তো আমার দেহের নাম, আমি কে? খুব সাধারণভাবে বললে আমরা একটা আত্মা মাত্র, এবং আমরা পরমাত্মার অংশ, যাকে আমরা ভগবান বা সৃষ্টিকর্তা বা কেউ আল্লাহ, কেউ যিশু, যে যাই মানে সেই হলো পরমাত্মা। আর আমরা পরমাত্মার অংশ, আমরা হলাম আত্মা। আর আমরা আমাদের এই জীবনটাকে সফল করার জন্য আমাদের জন্মটা কেন হয়েছে, পোকা মাকড় আরও কত কিছু বলে আমাদের জন্ম হতে পারতো, গাছপালা কত কিছু, সারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। আর মানুষ হয়ে যদি আমাদের মধ্যে মনুষ্যত্ব না থাকে, তবে আমাদের এই মানব জন্মের লাভটা কি? তো ওই যে ভাবনাটা, মানব জন্মের লাভটা কি, যখন এই ভাবনাটা আমরা একবার বুঝতে পেরেছি যে আমার জন্ম হয়েছে মানুষের জন্য কিছু করার জন্য, এই সৃষ্টির জন্য কিছু করার জন্য, আমার এই প্রকৃতিকে দেওয়ার আছে। আজকে ধরুন আমরা প্রত্যেকটা সেকেন্ডে যে শ্বাস নিচ্ছি, আজকে আমি যে বস্ত্র পরে আছি, আজকে যেই খাবার খেয়ে আমি আজকে বড় হয়েছি, বা এখানে আশপাশে আমরা যেখানেই বসে আছি বা যাই আছে, সব কিছুই প্রকৃতি থেকে পাওয়া। একদম। আমরা প্রকৃতিকে কি দিচ্ছি? তো এই ভাবনাটা আমাদের মনে প্রতিনিয়ত একটা সাড়া দেয় যে আমরা সমাজকে দিচ্ছিটা কি। আর ওই ভাবনাটার জন্য আমাদের সেবা করাটা ইম্পর্টেন্ট। যে আজকের দিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে সেবা করে তোমার উন্নতি কি হয়েছে, তোমার লাভ কি হয়েছে, আমি এইটাই বলবো আমার কি না হয়েছে। ঠিক আছে, আজকে ধরুন আমি আপনার সাথে কথা বলছি, এই কথা বলার একটা কথা বলার স্টাইল থাকে কারোর, এই কথা বলার প্রত্যেকটা জানাই তো এই সেবার মাধ্যমে। আজকে হয়তো বা সেবাই না থাকলে আপনার সাথে পরিচয় থাকতো না, আজকে সাধারণ মানুষের সাথে সেই পরিচয় হতো না, মানুষকে সেই সার্ভিসটা দেওয়ার সাধ্য হতো না। তো আমার কাছে ওইটাই মনে হয়, এবং আমাদের কাছে ওইটাই মনে হয় যে সেবা প্রত্যেকটা মানুষের করা খুবই দরকার। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানা বা অজানা সত্ত্বে আমরা সবাই সেবা করছি। এবার দুই একটা উদাহরণ দিই। একজন গাড়ির ড্রাইভার, সে ভাবছে সে সকালবেলা গাড়িটা নিয়ে বের হলো, সে সারাদিন গাড়ি চালাচ্ছে, সে টাকা রোজগার করছে, কিন্তু না, সে কোনো না কোনোভাবে আমাদেরই সেবা করছে। আমরা ওনার গাড়িতে উঠছি, তার বিনিময়ে কয়েকটা টাকা দিচ্ছি, কিন্তু আমরা তাড়াতাড়ি এসে পড়ছি, ওনার সেবার মাধ্যমে আমরা তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। এবং প্রত্যেকটা ফিল্ডেই আমরা প্রত্যেকে এখানে সেবা করছি, আর সবাই সেবা করছি। কিন্তু যারা সেবাটাকে বুঝে যে আমার সেবার বদলে কিছু চাই না, তারা জীবনে অনেকটা শাইন করতে পারবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং এখন পর্যন্ত আমার অনেক বলতে গেলে মহাত্মা, অনেক ঋষি বা এরকম যারাই অনেকটা উচ্চ স্থানে আছে, তাদের সাথে পরিচয় আছে, বা যখন তাদের সাথে কথাবার্তা বলি, তারা একটা কথাই বলে যে সেবা করছো কিছু ভেবো না, তোমার কি হবে ওইটা ভাবার তোমার প্রয়োজন নেই, তোমার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা ভাববে। তো আমাদের মধ্যে ওইটাই ভাবনা, শিক্ষিত বলেই আমরা সেবার অর্থটাকে বুঝি, আর চাওয়া পাওয়া কিছুই নেই, সব কিছু সৃষ্টিকর্তার উপর, যখন যা করছি তার ভালো কিছুই হবে এটাই বিশ্বাস করি। আর যদি খারাপ হয় তাতে আমাদের শিক্ষার কিছু আছে। সব ঠিক আছে, তবু বলবো যে এই বয়সে মা বাবা কিছু বলেন না, চাকরি বাকরির চেষ্টা, সংসার করতে হবে, বিয়ে টিয়ে করতে হবে, এই সামাজিক কাজ করে যেতে হবে না, একদম সন্ন্যাসীদের মতো আপনারা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এই করবো। দেখুন অ্যাকচুয়ালি আপনার মুখে একটু জানতে চাই, বলুন। অবশ্যই 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 এই ব্যাপারটা কি চিন্তাধারা করছেন? দেখুন, যে বিষয়টা আপনি বললেন যে আমরা শিক্ষিত, হ্যাঁ, আমরা আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমরা পৃথিবীতে কেউ শিক্ষিত নই। কারণ আমরা তখনই শিক্ষিত হতে পারবো যখন আমার চারিপাশকে আমি শিক্ষিত করতে পারবো, সেটা আমার ব্যক্তিগত মতামত। যে বিষয়টা বললেন যে ফ্যামিলি কিছু বলে কি না, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি যখন রাত্রে 2টো পর্যন্ত পরেও যদি বাড়ি ফিরি, তখন মা বলে না যে এত রাত্রে কি করেছিস। মানে এটা আমি অন ক্যামেরায় বলতে পারি, এটা আমার ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি। যখন আমরা যখন ক্লাস 8-এ পড়তাম, যখন আমাদের 15-16 বছর বয়স, বা তখন থেকে আমাদের সেবা মানে সামাজিক কর্মকাণ্ড শুরু, বা ওই সময় থেকে যদি বলি আগরতলায় আসা যাওয়া স্টার্ট, ওই সময় থেকে রাত্রে 8টা 9টা 10টা 11টার সময় বাড়ি যেতাম। আর যখন এক্সাম থাকতো, এক্সামের আগে আমার এখনও মনে আছে, যখন আমাদের সংগঠন শুরু হবে 2000
18 আমার মাধ্যমিকের এক্সামের 15 দিন আগে আমরা একটা সভা করেছিলাম আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে, যে কি করব আমরা, বা কী কারণে আমাদের জন্ম, বা কী কারণে আমরা পৃথিবীতে এসেছি। ও তার এখান থেকে আমরা পজিটিভ একটা থিঙ্ক পেয়েছি যে সবাই এগ্রি সেবা কাজ করার। তো এরপরে আমরা বেরিয়েছিলাম আগরতলার বিভিন্ন রাজপথে। আমরা মানে 50-60 জন একলগে যখন দেখবেন আগরতলার রাজপথে সাদা কালো প্যান্ট আর সাদা পোশাক পরে বেরোবে, স্বাভাবিক ওই একটা মহলের মধ্যে সৃষ্টি হবে যে কি হচ্ছে এটা বা কি হবে। তখন আমরা কি করতাম, আমরা চারপাশের টিমে ডিভাইড হয়ে যেতাম। টিমে ডিভাইড হয়ে আমরা আমাদের আগরতলা শহরে যে ভবগুরেরা আছে তাদের কাছে আমরা ছুটতাম। কি কারণে ছুটতাম, যে সবাই তো বাড়িতে থাকি আমরা, তোমরা কি কোনো রাস্তায় থাকো, খাবার কোথায় থেকে পাও, এত ঠান্ডার মধ্যে কীভাবে রাস্তায় থাকো, ওইগুলি জানার আগ্রহ আমাদের মধ্যে ছিল। বা আমরা বিশ্বাস করি আগ্রহটা সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন, কারণ সবার মধ্যে আগ্রহ জন্মায় না। আর আমরা চেষ্টা করি যাদের আমাদের মধ্যে যারা আমাদের মেম্বাররা, যারা যুব প্রেরণার যে সমস্ত মেম্বাররা যারা রয়েছেন বর্তমানে, তারা আমাদের থেকে ছোট, 14 বছর 13 বছর বয়সে তারা সেবার কাজে অগ্রসর হচ্ছে, আর আমরা তো কই 16 বছর বয়সে এসেছি। ওই ভাবনাটাকে জাগিয়ে তুলতে হবে। যখন দেখুন ফ্যামিলি তখনই আপনাকে কিছু বলবে যখন আপনি একটা অপোজিট সাইডে চলবেন, স্রোতের বিপরীতে চলবেন। আর আমরা তো স্রোতের বিপরীতে শুধু নয়, টোটালি স্রোত থেকে বিপরীতে চলছি। যদি সমুদ্র যদি সোজা পথে চলে, আমরা আঁকা বাঁকা পথ নিয়ে চলছি। কী কারণে চলছি? সোসাইটিকে ভালো করার তাগিদে, আমাদের সোসাইটিকে ভালো কিছু দেওয়ার তাগিদে। কারণ আমরা দেখছি সোসাইটির থেকে আমরা অনেকগুলি উপহার নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। আমরা ধরুন আমরা একটা গাড়ি চালাচ্ছি, বাইক কিনছি, এটা আমাদের সবার শখ থাকে, বাইক কিনলাম। বাইক তো কিনে নিয়েছি, বাইকের জন্য কিন্তু টাকা দিয়েছি। ওই বাইকের যে পেট্রোলটা আমরা ভরবো, ওই পেট্রোলের জন্য আমরা টাকা দিচ্ছি। কিন্তু সবচেয়ে মূল্যবান যেটা আমাদের দরকার, অক্সিজেন আর জল, তার জন্য কি আমরা সোসাইটিকে কিছু দিচ্ছি? আমরা সোসাইটিকে দিচ্ছি যদি বলি, আমরা সোসাইটিকে দিচ্ছি কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, সোসাইটিকে গাছ কেটে আমরা ধ্বংস করছি, মানে সোসাইটিকে আমরা ধ্বংস নীলায় লিপ্ত করে ফেলেছি। তো আমরা আমাদের মতন ভাবনার যে সমস্ত আরও রাজ্যের প্রচুর সামাজিক সংগঠন আছে, তাদেরও ভাবনা আমাদের ভাবনার সঙ্গে মিল খাই। সবই ঠিক আছে, তবু একটা স্টেজ আসবে যে তখন আপনাদের সংসার, যাদের আর্থিক সংস্থা ভালো, অনেক ক্ষমা করবেন আমাকে, যে আর্থিক সংস্থা ভালো, পরিবার চলছে, তারপরেও পরিবারের দিকে লক্ষ্য রাখতে হবে পরিবার ঠিকঠাক চলছে কিনা। সেইভাবে আপনি কি চিন্তাধারা করছেন ভবিষ্যতে? দেখেন ভবিষ্যৎ তো আমাদের হাতে কিছু নেই, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, যেমন ধরুন আমরা ছোটো মোটো একটা বিজনেস স্টার্ট করেছি, ছোটো মোটোভাবে এটা দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। আমাদের বাকি যে সমস্ত মেম্বাররা আছে, কেউ কোনো একটা জব করছে, হ্যাঁ, কেউ প্রাইভেটে চাকরি করছে, কেউ সুইগিতে কাজ করছে, কেউ বা র্যাপিডোতে বা ওভারে। আপনি বলছেন যে আপনার যে সংগঠনটা রয়েছে সবাই কিছু না কিছু কাজ করছে, হ্যাঁ, কিছু না কিছু টিউশনি করছে, কিন্তু এই সমস্ত কাজের তাগিদে ওই কথাটা আমি বলতে চাইছিলাম। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা বুঝতে পারছেন যে একটা সামাজিক সংস্থা করতে গেলে ভীষণ পরিশ্রম করতে হয়, আর সবাইকে নিয়ে পথ চলা তো আরও কঠিন কাজ। সেই কঠিন কাজের মধ্যে থেকে কিন্তু মানুষের সেবার জন্য নানা চিন্তা করতে হয়। তারপর সবচেয়ে বড় সমস্যা কিছু করতে হলে আর্থিক সমস্যা। এটা তো সবাই যদি কিছু একটা বড় এখানে আপনি ধরুন আপনার সংস্থা থেকে বড় কেউ সার্ভিস করছে, মাসে বড় অফিসার কাজ করছে, মাসে 1.5 লাখ 2 লাখ টাকা পাচ্ছি, কিন্তু মাসে 10,000 টাকা 15,000 টাকা দিয়ে দিন, সবাই যেটা সম্ভব না, পসিবল না, একদম অসম্ভব এইসব কাজটা। তারপরেও আপনার সামাজিক সংস্থা কাজ করে যাচ্ছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অভিনন্দন জানাচ্ছি আমরা। আচ্ছা, আপনাদের যে সামাজিক সংস্থা যখন সংগঠন আপনারা তৈরি করতে যাচ্ছিলেন, আপনারা কি উদ্দেশ্যে তৈরি করতেছিলেন, কেন করেছেন সামাজিক সংস্থা? দেখেন উদ্দেশ্য রেখে না চল একটা করি ক্লাবের মতো? না, আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করেছিলাম, আমি যদি ব্যক্তিগতভাবে, আমরা এনজিও বলতে কিছু জানতাম না। আমাদের ভাবনা ছিল যে আমরা সোসাইটির জন্য কিছু করব, সোসাইটির ভালো করব, এতটুকু ভাবনাই, এর থেকে বেশি কিছু না। যে আমি এনজিও করব, বড় আমাদের অফিস হবে, বা বড় বিল্ডিং, আমাদের 4তলা 5তলা আমাদের অফিস থাকবে, এই সমস্ত কোনো ভাবনা আমাদের ছিল না। বা বর্তমানে আমাদের এমন ভাবনা নেই যে আমাদের 4তলা 5তলা অফিস লাগবে, বা আমাদের অফিস হতেই হবে, অফিসে এসি লাগাতেই হবে বাবা গরমের মধ্যে। আপনাদের অফিস আছে, মানে কারোর বাড়িতে চলছে নাকি এটা? হ্যাঁ, কারোর বাড়িতে আমাদের অফিস চলছে।
হ্যাঁ এখানে কথাবার্তা হবে বাড়িতে? হ্যাঁ, সমস্ত কথাবার্তা এখানে, মিটিং वगैरह যেটাই হয় সমস্ত কিছু এখানেই। বাড়িতে হ্যাঁ, তো আমাদের ওই সময় আমাদের কোনো ভাবনা ছিল না যে এনজিও বলতে আমরা কিছু জানতাম না। একদম। যখন ধীরে ধীরে কাজ করছি আমরা তো দেখুন, আমরা যেদিন মাঠে নেমেছিলাম ওই দিন আমরা জানতাম না যে কি করব, বাট মাইন্ডে একটা ছিল যে সোসাইটির জন্য কিছু করব, যাই হোক একদম। জীবনের শেষ বিন্দুটুকু পর্যন্ত সোসাইটির জন্য কিছু করব, ওই ভাবনা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। তো ধীরে 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 কাজ শুরু আমাদের। আস্তে আস্তে জানতে পারলাম যে এনজিও কী কারণে তৈরি করা হয়, বা এনজিও কী কারণে কীভাবে তৈরি করব, কোথায় গেলে এনজিওর ফর্ম পাওয়া যায়, কোথায় আমরা ফিল আপ করবো, কোথায় জমা দেব, এনজিও করার পরে আমাদের বাকি মেম্বারদের আমরা কিভাবে সহায়তা করতে পারবো, বা তাদের আমরা কিভাবে মোটিভ করতে পারবো যে সোসাইটির কাজে এগিয়ে আসা যায়, ওইগুলি আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে জানা। এখনও আমরা কিছু জানি না, আমরা বর্তমানে এখনও আমরা শিখছি যদি বলি আমি। ধন্যবাদ। আচ্ছা, আপনারা যে এতদিন ধরে কাজ করছেন সরকারিভাবে কিছু সাহায্য পেয়েছেন নিশ্চয়ই? না, আমাদের গভর্নমেন্ট এখন পর্যন্ত চেয়েছেন? আমরা আপনারা চেয়েছেন বলে আমরা হ্যাঁ আমরা চেয়েছি, বাট গভর্নমেন্টের এখন পর্যন্ত কোনো আমরা সহায়তা পাইনি। আমরা গভর্নমেন্ট থেকে সহায়তা না পেলেও আমরা অনেকটাভাবে চিরকৃতজ্ঞ রাজ্যবাসীর কাছে। আমরা না চাইতে ওরাও আমাদের অনেকটা বেশি দিয়েছেন। যে বিষয়টা আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন, আমাদের জিবি হসপিটালে বর্তমানে আমরা 15 থেকে 16 জন। আমি বলছি যে দেখুন, এই বন্যা গেছে, বিভিন্ন যেসব কাজ করেছে সরকারিভাবে সহযোগিতা বা ওনাদের সাথে সহযোগিতায় কাজ করেছেন? না, গভর্নমেন্টের সঙ্গে আমাদের সহযোগিতায় কাজ হয়েছে, কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা কোনো ফান্ড वगैरह কোনো কিছু পাইনি। বা আমরা চেয়েছিলাম বাট আমরা পাইনি, হয়তো দিতে পারে। হ্যাঁ, কারণ এইবার যদি বন্যার কথাটা যেটা বললেন, ধরুন বন্যায় ত্রিপুরার এই প্রথম 2024-এর বন্যা ভয়াবহ বন্যা, মানে আমার জন্মের পর থেকে, বা আমার নয়, ম্যাক্সিমাম অনেক লোক থাকবে, প্রায় 95% লোক মানে প্রথম দেখেছে বন্যা ত্রিপুরা রাজ্যে। আমরা গভর্নমেন্ট মানে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে, গভর্নমেন্ট সবার পক্ষে দেওয়াটা সম্ভব নয়। আমরা রাজ্যবাসী আমাদের উজাড় করে দিয়েছেন যদি বলি, আমাদের একটা পোস্টে রাজ্যবাসী আমাদের উজাড় করে দিয়েছেন। হ্যাঁ, প্রচুর এনজিওকে উজাড়, বাট আমরা সাউথ ডিস্ট্রিক্ট পুরোটা কাভার করেছি। চেলিকলা যেটা বলি, সাউথ ডিস্ট্রিক্টের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চেলিকলা গ্রাম, চেলিকলা উত্তর, চেলিকলা দক্ষিণ, চেলিকলা পশ্চিম, 4টা এলাকা আছে চেলিকলা। 1, 2, 3, 4, 4টা, এই 4টা চেলিকলা এলাকায় প্রায় আপনার 1200-র উপরে ফ্যামিলি, শুধু সাউথ ডিস্ট্রিক্ট চেলিকলা ডিস্ট্রিক্ট, শুধু চেলিকলা সব ব্লক, এটা চেলিকলা সাব ডিভিশন, আপনার সাউথ ত্রিপুরার, হ্যাঁ সাউথ ত্রিপুরা, ঘুমতি ত্রিপুরার হবে এটা, চেলিকলা সাব ডিভিশন। ওইখানে প্রায় 1200-র উপরে ফ্যামিলি, ওইখানে আমাদের খাবার ডিস্ট্রিবিউশন আমরা করেছি। আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম, মানে দুপাশে আমাদের কাদা, এই গাড়ির উপর দিয়ে আমরা, কাদার উপর দিয়ে আমরা গাড়ি ঠেলতে নিয়ে গেছি, আমার এখনো মনে আছে। হ্যাঁ, মানে প্রচণ্ড অবস্থা, আমাদের খারাপ সিচুয়েশন যদি বলি। হ্যাঁ, ওই অবস্থাতে আমরা পৌঁছেছি ওইখানে, কারণ রাজ্যবাসী আমাদের দিয়েছেন, রাজ্যবাসীর উপহার আমরা ওদের কাছে পৌঁছে দিতে হবে। ওই চেলিকলা গ্রামের 1 নম্বর গ্রামে, ওইখানে আপনার 150 ফ্যামিলি আছে, ওইখানে 150 ফ্যামিলি থেকে 50টা ফ্যামিলির ঘর ওই মানে বন্যায় ধসে গিয়েছিল, মাটির ঘর। তো আমরা গিয়েছি ওইখানে, আমরা রাজ্যবাসীর কাছে অনেকটা চিরকৃতজ্ঞ সর্বদাই থাকবো, যে আমরা না চাইতে ওরা আমাদের অনেক দিয়েছেন। আমরা যখন আমাদের ট্রিটমেন্ট চলে জিবি হসপিটালে, যখন ওদের আমরা বলি যে হসপিটালে একজন পেশেন্টের ওষুধের প্রয়োজন, আমাদের একটা পোস্টে রাজ্যবাসী সাড়া দেয়, যাদের কারণে আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় 300+ আননোন পেশেন্ট যদি বলি, আননোন পেশেন্টের আমরা চিকিৎসা করছি, বা করিয়ে তাদের সুস্থ করে বাড়ি পৌঁছে দিয়েছি। কেউকে বাড়িতে, বা কেউকে আপনার আশ্রমে, বা কেউ রাস্তায় রয়েছেন, কারণ সবাইকে তো আশ্রমে রাখা যায় না, এমনও পেশেন্ট থাকে কেউকে আশ্রমে রাখা যায় না, বা গভর্নমেন্টের এমন কোনো আশ্রম ত্রিপুরাতে নেই। মেন্টাল পেশেন্টের যদি যারা, আমাদের ম্যাক্সিমাম হয় মেন্টাল পেশেন্টের ট্রিটমেন্ট হয়, মেন্টাল পেশেন্টের ট্রিটমেন্ট আশ্রম ত্রিপুরাতে একটাই আছে, নরসিংগড়। ওইখানে করতে গেলে আপনার 4-5 মাস একটা প্রসেসিং চলে যায়। ওই 4-5 মাস আমরা কীভাবে রাখবো? তো আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আশ্রমে, না হলে আমাদের রাস্তায় ওদের আমরা কোনো না কোনো জায়গায় আমরা রেখে দিই। ধন্যবাদ আপনাকে। এবার সায়নবাবু কিছু বলুন। সায়নবাবুর কাছে প্রশ্ন করছি, একজন এনজিও, একটি এনজিও বা একটি সামাজিক সংস্থা কাজ করতে গেলে, সংগঠনের সাথে কাজ করতে গেলে একজন মানুষের তার কী করতে হবে? কর্তব্য মানে কি তার মানসিকতা প্রয়োজন থাকতে পারে? আমি তো সবাই কিন্তু পারবো না এসব কাজ করতে, অসম্ভব। এসব কাজ করা দিন রাতে সবার পক্ষে সম্ভব নয়। অ্যাকচুয়ালি বিষয়টা কি, এইটা যদি বলি এক প্রকার সন্ন্যাস,
সেবাটা হলো, সেবার যে কাজটা এক প্রকার সন্ন্যাস। এখানে তোমাকে অনেক মানুষ অনেক কিছু বলবে। একদম। প্রথমে তুমি যখন সেবা কাজ শুরু করবে, যারা যারা নতুন শুরু মানে এই লাইফটা দেখার পর হয়তো বা কারোর মনে আগ্রহ আসতে পারে আমিও কিছু করি। আমি অ্যাডভান্স কিছু কিছু বলে দিচ্ছি যেটা একটা সবার জন্য বা সবার মধ্যে এটা হয়। ফার্স্ট হলো, যখন তুমি সেবা কাজ শুরু করবে তার প্রথম বাধা আসবে তোমার ফ্যামিলি থেকে, যে একদম। এইটা করে লাভ কি, এক লাভ? পয়সা আসে না, এটা করে লাভ কি, করার পর কি হবে। সেকেন্ড বাধা আসবে তোমার প্রতিবেশী এবং তোমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন থেকে, যারে এইসব করিস না, চল আমরা একসাথে পার্টি করবো, বন্ধুরা বলবে এরকম, চল একসাথে ঘুরতে যাই, আরে এইসব করে লাভ কি, তারা পরে আছে, তা পরে থাক না, চল আমরা একসাথে যাই। টাকা কোথায় থেকে আসবে, চল এইসব করে লাভ নেই, নিজের জন্য কিছু করি, এরকম ধরনের ভাবনা চিন্তা আসবে। নেক্সট আসবে যখন আমরা এই দুইটা লেভেল আমরা পার করে ফেলেছি, তারপর আসবে আর্থিক সমস্যা। যে আর্থিক সমস্যা কি করব, কখনো কখনো আমরা নিজের মধ্যে নিজের ব্রেনটা হ্যাং হয়ে যায়, যে আবার কী করবো, আর কোনো দিকে রাস্তা নেই, যেমন চারটা দরজা আমার মানে চারদিকে ব্লক হয়ে গেছে, এরকম ফিল হয়। কিন্তু এটা সাময়িক বিষয়, এটা আমাদের একটা সাময়িক বিষয়, এটা আমাদের মানসিকতাটাকে একটু মানে মানে সৃষ্টি করে নানানভাবে আমাদের এক্সাম নেই, একদম। এক্সাম নেই যে আমি কীভাবে এই প্রতিকূলতাকে আমরা কাটিয়ে উঠবো। হ্যাঁ কাটিয়ে উঠবো। এবার ওই কন্ডিশনটা যখন আমাদের কমপ্লিট হয়, এবার যে টিম মেম্বাররা থাকে, এই টিম মেম্বারের সাথে বাকবিতণ্ডা থাকে কোনো না কোনোভাবে। হ্যাঁ, হবে। এবার ওর সাথে ওর মিলবে না, ওর সাথে ওর মিলবে না, সে বলেছে রাম, সে বলেছে শ্যাম, নানান জনের নানান মতামত। এর মধ্যে সলিউশনটা কি? এর মধ্যে সলিউশনটা হলো, তুমি সব কিছু হজম করার শক্তি থাকতে হবে, একদম। অতীতকে ভুলার শক্তি থাকতে হবে এবং অতীত থেকে শিক্ষা নিতে হবে। যদি আমরা অতীত থেকে শিক্ষা নেই এবং অতীতকে ভুলে যাই, তবে কারোর সাথে ওই মনোমালিন্যের ব্যাপারটা আসবে না, যে তার সাথে আমার রাগ হয়েছিল, হ্যাঁ এইটা আমি মনে রেখে তার সাথে আর কথা বলবো না, এই বিষয়টাই আর আসবে না। আর ম্যাক্সিমাম সামাজিক সংগঠনগুলির মধ্যে এই প্রবলেমগুলো হয়, যেই কারণে আমি নিজের চোখে দেখেছি অসংখ্য অর্গানাইজেশন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়, সামাজিক কাজ হয় না। তো এই কারণে বলেছি সামাজিক কাজ মানে একটা সন্ন্যাস ধর্মের মতো। এই সন্ন্যাস ধর্মের মধ্যে, এই সন্ন্যাস কর্মসূচির মধ্যে তোমার সব প্রকার বিষয়, বাসনা, ইচ্ছা সব কিছুকে ত্যাগ করতে হবে। তুমি তোমার এই বিষয়, বাসনা, ইচ্ছাকে ত্যাগ করে দেখো এই সৃষ্টিকর্তা বা এই পৃথিবী বা প্রকৃতি তোমাকে কি দিবে তা তুমি কল্পনাও করতে পারো না। মানে যা তুমি ডিজার্ভও করো না, তুমি এখান থেকে তাই পাবে। আর যা তুমি তোমার লাইফে ডিজার্ভ করো, অহংকার, লোভ, কারোর ক্ষতি, এগুলি ডিজার্ভ যদি করে থাকো, তোমার থেকে এগুলি চলে যাবে। তো তুমি যদি তোমার এই ত্যাগটা করতে পারো, মানে তুমি যদি এই ত্যাগ করতে রাজি থাকো, তবেই তোমার লাইফে আরও অনেক ভালো কিছু আসবে। আর একটা ইয়র জেনারেশন বা যে কোনো ব্যক্তি সামাজিক কাজের ক্ষেত্রটা অনেকটা মানে এতটা কঠিন না, আমি বলছি তবু কঠিন, কারণ আমরা আমাদের সব কিছুকে কন্ট্রোল করতে পারি। এই যে বিষয় বাসনা, এই যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন চাকরি বাকরি, পরিবার, এই সব কিছু ম্যানেজ করে কিভাবে এই সামাজিক কাজ। একদম। হয়তো বা আমিও কখনো আমার পরিবার থেকেও, এখন হয়তো বা বলে না, যখন আমিও শুরু করেছিলাম ক্লাস 10-এ, আমার পরিবার থেকেও বলতো যে কি করিস, লাভ কি হবে, এটা কি হবে, সেটা কি হবে। তো এই কথাগুলো আমাদের শুনতে হয়, কখনো কখনো অনেকে এই কথাগুলি শুনে নিজে থেকে ব্লক হয়ে যায়। কিন্তু আমার কোশ্চেন একটা, বন্ধু বান্ধবের কাছে যখন আমরা যাই, আমরা পার্টি করতে যখন যাই, আমরা মাস্টার বাড়ির কথা বলে, অনেক মিথ্যা কথা বলে আমরা যেতে পারি, বাট একটা ভালো কাজের জন্য মিথ্যা কথা বললে একটু খারাপ কি? ভালো কাজের জন্য মিথ্যা বললে কোনো ক্ষতি নেই, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু অবশ্যই ভালো কাজের সাথে প্রত্যেকের যুক্ত থাকা অত্যাবশ্যক। আবার যদি একটা একের মান বলি, যে সেবার জন্য, সেবা করার জন্য কি প্রয়োজন? শুধু মানসিকতা, আর কিচ্ছু না। একদম সঠিক কথা বললেন আপনি, যে সুষ্ঠু মানসিকতা, আর সেইটাই। ভালো মানুষের মতো মানুষ হতে হবে। একদম একদম না এটাই। হলে নিজেকে একদম নিজেকে জানতে হবে, নিজেকে জানতে হবে। যদি হ্যাঁ, আমরা একটু করে কথা না যে সামাজিক একটা সংস্থা বানালাম, একটু হুইহুল্লোড় করলাম, এটা না। সামাজিক সংস্থা মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সমাজের জন্য কিছু করতে হবে, যাতে একটা দৃষ্টান্ত থাকে, আমার এলাকায় হোক, আমার রাজ্যে হোক, আমাদের গ্রামে হোক। একদম, বলে না, এরা একদম। করছে, ছেলেগুলি ভালো কাজ করছে, যেন সবার সহজে কোনো রাজনৈতিক দলও ওটাকে সাপোর্ট করে যাবে, যে কোনো অবশ্যই রাজনৈতিক দল। অবশ্যই অবশ্যই তাই না? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের যে
সামাজিক সংস্থা রয়েছে যুব প্রেরণা সামাজিক সংগঠন, তার ভবিষ্যৎ একটা পরিকল্পনা তো আছে। অবশ্যই 2024 শেষ হতে চলেছে, পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হতে পারে? দেখুন, তবু বলছি যে আমরা কাজ করছি বা আমরা যতটা সম্ভব আমরা সেবা করে যাচ্ছি। আমরা জানি না ইন ফিউচার কি হবে। আমি আপনার সাথে লাইভে কথা বলার সময়ও বা এরপরেও কি হবে, বা আপনার সাথে কথা বলার সময় আমরা কোনো প্রিপারেশন করে আসিনি যে কি বলবো বা না বলবো। তো ইন ফিউচার প্ল্যানিং বলতে আমাদের মূল লক্ষ্য হলো আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে বললাম যে সেবা, সেই সেবা ভাবটা আমরা জাগ্রত করতে চাই এবং প্রত্যেকের মধ্যে নৈতিক মানসিকতা জাগ্রত করতে চাই। আর যদি বলি যে অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যানিংটা কি, আমরা চাইছি অনেক ভবঘুরে বা অসহায় মানুষ আছে যাদের কেউ নেই, কোনো পরিজন বা কেউই নেই, তাদের জন্য একটা বিশাল আশ্রয়খানা তৈরি করতে চাই, তাদের একটা নিজের ঘর যেইখানে কেউ অসহায় থাকবে না, প্রত্যেকের সন্তান যেন আমরা হতে পারি এবং তাদের জন্য একটা সুন্দর আশ্রয় দিতে পারি, তাদের জীবনটাকে যেন নিরাময় করতে পারি। আমরা চাই অনেক অবলা প্রাণী আছে যারা রাস্তাঘাটে অনেক কষ্ট পেয়ে তাদের মৃত্যু হয়, তাদের চিকিৎসা ব্যবস্থা বা এরকম কিছু নেই। তো সেই জায়গাতে আমরা চাই একটা বিশাল মানে পশুদের, বিশেষ করে যারা অসুস্থ আছে তাদেরকে রাখার ব্যবস্থা করা, যেখানে তারা থেকে সুস্থ হবে এবং তারা তাদের আবার সুন্দর জীবনে তারা ফিরে যাবে। আমরা চাই দিব্যাঙ্গ যারা আছে তাদের অনেক কষ্টের শিকার হতে হয়, তাদের জন্য একটা আশ্রয়খানা ব্যবস্থা করা, তারা যেন এখানে খুব ভালোভাবে থাকতে পারে। এক কথা চাই কোনো মানুষ যেন অসহায় না থাকে, প্রত্যেকটা মানুষ যেন জীবনে সেই মুখে হাসিটা নিয়ে বাঁচতে পারে, আর সেইটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আর তাছাড়া সৃষ্টিকর্তা কি লিখে রেখেছে বা কি হবে এটা জানি না, মনের এই ক্ষুদ্র ইচ্ছা আছে, কিন্তু আমরা চাই সম্পূর্ণ বিশ্ব জুড়ে, সম্পূর্ণ সমাজ জুড়ে এই সেবা কাজ এবং আমাদের কর্মসূচি যেন জারি রাখতে পারি। একদম সুন্দরভাবে কথাটা বললেন। যুব প্রেরণা সামাজিক সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা যতদিন চলবে, ওনারা সুস্থভাবে কাজ করে যাচ্ছেন, সেই সুস্থতার মধ্যে তারা একটা বিশাল চিন্তাধারা করছেন, একটা আশ্রম। শুধু মানুষ নয়, যারা অবলা প্রাণী রয়েছেন তাদেরও একটা আশ্রম তৈরি করা, যে মহৎ উদ্দেশ্য। আপনাদের উদ্দেশ্য সাকসেস হোক, আমরা চাই। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেটা উত্তীর্ণ হয়ে আপনারা নতুনভাবে জীবনভাবে সামাজিক কাজে এগিয়ে যান। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যারা পজিটিভতার অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী অনুষ্ঠান দেখবেন, এখন যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন দুজন যুবক বসে আছে আমাদের পজিটিভতার ঘরে। ওনারা পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছেন, নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করছেন। যারা আমরা দেখেছি, পত্রপত্রিকা দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন। শিক্ষা নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? এই যে একটা সংগঠন, শিক্ষা, বিভিন্নভাবে শিক্ষার সংস্থা রয়েছে, শিল্প সাহিত্য সংস্কৃতি রয়েছে, এসব নিয়ে কি চিন্তা ভাবনা করতে হবে? অ্যাকচুয়ালি শিক্ষা নিয়ে বলতে আমরা এটা মনে করি আমাদের জীবনের প্রত্যেকটা স্থানে আমাদের শিক্ষা। তো মূলত স্কুল তার এডুকেশন দিচ্ছে, টিউশন টিচাররা তার এডুকেশন দিচ্ছে, তার শিক্ষা প্রণালী স্টুডেন্টের কাছে দিচ্ছে, কিন্তু মূল বিষয়টা হলো শিক্ষাটা হয়েছিল মানুষের মধ্যে আত্মজ্ঞান বাড়ানোর জন্য, আমাদের আত্মচেতনা দেওয়ার জন্য। আর আমরা সেই আত্মচেতনাটাকে হারিয়ে ফেলছি। আমরা চাই স্টুডেন্টদের মধ্যে বা শিক্ষার্থীরা বা প্রত্যেকটা মানুষের মধ্যে সেই শিক্ষাটা, মানে আত্মচেতনা, আমাদের মধ্যে আত্মচেতনা যেন জাগ্রত করতে পারি। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা শিক্ষিত না, পড়াশোনার সরাসরি কিছু জানে না, ABCD ক খ কিছু জানে না, কিন্তু ওই মানুষগুলো কেউ যখন বিপদে পড়ে তাকে সহযোগিতা করার জন্য 100 ভাগ এগিয়ে যায়। তার জন্য তার শিক্ষার প্রয়োজন হয় না, তার মানসিকতার প্রয়োজন হয়, তার আত্মচেতনার প্রয়োজন হয় যে আমি মানুষ, সেও মানুষ বা সে একটা জীব, সেও সৃষ্টির একটা কিছু, আমি তাকে রক্ষা করি, আমি তাকে বাঁচাই। আমরা শিক্ষা বলতে মূলত আমরা ওইটা নিয়ে চেষ্টা করছি যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে যেন আত্মচেতনা, নিজেকে নিজে চেনা, নিজেকে নিজে জানা, সেই চেতনা যেন জাগ্রত করা যায়। আমরা বিভিন্নভাবে স্কুলগুলির মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি এবং তারা প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেবার মধ্যে ইনক্লুড হয়, তারা যেন সেবায় জড়িত হয়, নিজেকে যেন সেবার মধ্যে জড়িত করতে পারে এবং আরও অনেক কিছু যেন করতে পারে। এই কারণে আমরা স্টুডেন্টদেরকে বেসিক্যালি আমরা ইনভলভ করছি সেবার মধ্যে এবং
আমাদের আমি বলেছিলাম আলোচনার একদম প্রাক লগ্নে বা প্রথমেই যে আমরা শুরু যখন করেছিলাম প্রায় 50 জনের মতো ছিল এবং সবাই ছিল ক্লাস 6, 7, 8, 9, 10। তো এখনও আমাদের মধ্যে যারাই আছে ম্যাক্সিমাম একদম 95% সবাই স্টুডেন্ট, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ কলেজ কমপ্লিট করেছে মাত্র, সবাই স্টুডেন্ট। এবং তাদের মধ্যে যেই আগ্রহটা আমরা দেখতে পাই যে সমাজের জন্য কিছু করার একটা আগ্রহ, আমি কিছু করবো, এই যে ভাবনাটা, সেই ভাবনাটা একটা বিশাল বড়, এবং এই ভাবনাটা আমি সকলের মধ্যে দেখতে পাই না। তো আমিও বেসিক্যালি এই ইয়থ জেনারেশনকে সব থেকে বেশি সাপোর্ট করি এবং তাদের মধ্যে সেই আত্মচেতনাটা জাগ্রত করার চেষ্টা করি, এবং যুব প্রেরণায় যারা জড়িত হয় বা হতে চায় তাদেরকে আমরা একটা 1 মান্থের একটা ক্লাস করাই। এটা হলো আমরা ক্লাসের নামে আত্মচেতনা। এই ক্লাসের মধ্যে টোটালি হয় আমি কে, কি করতে পৃথিবীতে এসেছি, আমি কি করছি, কি করা উচিত, আমাদের জীবনটা কি, আমরা কেন সেবা করব, সেবা করলে কি হয়। আচ্ছা, এই ক্লাসে কি ছেলেমেয়েরা আসে সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম হয়? এটা অ্যাকচুয়ালি আমরা প্রতি 2 মাস বা 3 মাসে আমরা একবার করি। তো যারা এই সেশনে যুক্ত হয় বা সমাজের জন্য কাজ করবে ইন্টারেস্ট দেখায়, তারা এই ক্লাসে যুক্ত হয়। কখনো 50 জন, কখনো 60 জন, মানে কোয়ান্টিটি যখন যারা যারা যুক্ত হতে চায় এরকমভাবে আমাদের চলে আর কি। তো তাদের সাথে আমাদের ক্লাস হয়, তাদের সাথে মতামত প্রকাশ হয়, তারা অনেক কিছু শিখতে পারে, আমরাও অনেক কিছু শিখতে পারি আর এই আলোচনার মধ্যে। আর এর মধ্যেই আমরা এটাই বিশ্বাস করি, যখন একটা মানুষের মধ্যে আমি কে এই পরিচয়টা আসবে, এবং যখন আমরা জানবো সেবার আসলে সুফলটা কি, আমরা সবাই জানতে চাই সেবা করলে আমার লাভ কি আছে, সেবা করলে কি লাভ নেই, যখন আমরা এই অর্থটা বুঝে যাব, এই সমাজ সেবার নেশা যারা একবার ধরবে তাকে আর এই নেশা থেকে কেউ বের করতে পারবে না। এই নেশাটা বিশাল ভয়ানক এক নেশা, আর আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন এই নেশায় আসক্ত হোক। একদম ভালো নেশা, খারাপ নেশা, এক নেশায় একটা যুব শক্তি আসক্ত হয়ে যাচ্ছে, সেই নেশা থেকে বেরিয়ে এসে যেন এই নেশাতে অবশ্যই অবশ্যই কর্মকাণ্ডের নেশা। একদম সঠিকভাবে বললেন। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ প্রশ্ন, বর্তমান সময়ে যে 2024 চলেছে, অত্যাধুনিক সময় চলছে, আমরা এখন একটা যে 2024 মানে আধুনিক, চরম আধুনিক পর্যায়ে আমরা এগিয়ে চলেছি, ডিজিটাল জমানা চলছে চারিদিকে, 2024 প্রায় শেষের দিকে। এই সময় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিতার ঘরে আপনারা দুজন বসে আছেন, এই সময় দাঁড়িয়ে একটা যুব সমাজ তার সামাজিক কাজকর্ম করার যে মানসিকতা থাকবে, তার কতটুকু প্রয়োজন? অবশ্যই এটা অত্যাধিক প্রয়োজন। আবারও বিষয়টা রিপিট করছি, বর্তমান সমাজে ড্রাগসের নেশা বা মাদকের যে নেশা, এটা অত্যাধিক পরিমাণে বাড়ছে, এবং এটা শুধু স্কুলে নয়, এটা শুধু কলেজে নয়, এটা প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা কোণের মধ্যে পৌঁছে গেছে। একদম সমগ্র পৃথিবীব্যাপী একটা সমস্যা এটা, শুধু আমাদের দেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণ জায়গাতে একই সমস্যা। এবং আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি, এটা হলো শুধুমাত্র এই নেশা নয়, মানুষের মধ্যে হিংসার নেশা। এটা শুধু ভারতবর্ষে নয়, আমার মানে বিভিন্নভাবে অনেক জায়গাতে, বিভিন্ন দেশে হোক, বিভিন্ন রাজ্যে হোক, অনেকের সাথে অনেকভাবে পরিচয়, আবার বিভিন্ন সন্ন্যাসী হোক, বিভিন্ন সামাজিক কর্মী হোক, সবার সাথে যেহেতু সামাজিক ফিল্ডে আছে অনেকটা পরিচয় এই বিষয়ে। প্রত্যেকটা দেশের মধ্যে, এক কথায় বলতে প্রত্যেকটা মানুষের মধ্যে একটাই সমস্যা, আমার তোমার, মানে এই যে একটা বিষয় যে আমরা প্রকৃতির আমাদের একটা ভাগাভাগি একটা ভাবনা, আপনি এই ধরনের একটা ভাব, কিন্তু এই ভাব নিয়ে যদি বর্তমান সময়ে কেউ চলে, এই জীবনটা কোনোদিন সফল হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো যারা ইয়থ জেনারেশন আছে, আমি স্পেশালি তাদের উদ্দেশ্যেই বলি, আমাদের জীবনটা একটাই, মানব জন্ম আমরা হয়তোবা একবারই পাই, আর এই জন্মে যা করার আমরা মন খুলে করব, কিন্তু অবশ্যই ভালো কিছু করব। প্রকৃতিকে আমাদের ভালো কিছু দিতে হবে, যখন আমরা প্রকৃতিকে ভালো কিছু দিব অবশ্যই তার রেজাল্ট আমাদের ভালো হবে। আমরা যেন প্রত্যেকেই বিভিন্নভাবে নেশার সঙ্গটাকে ছেড়ে সেবার সঙ্গটাকে ধরি। কখনো কোনো জায়গাতে আমরা দেখি যখন নেশা না, ভালো খারাপ নেশাটাকে ছেড়ে, অবশ্যই হ্যাঁ, সেই মাদক নেশা হোক, ড্রাগসের নেশা হোক, বা যে কোনো নেশা হোক, সেই খারাপ পথটাকে ছেড়ে আমরা যেন একটা ভালো পথ ধরি। যেমনটা ধরুন, যখন আমিও সামাজিক কাজ শুরু করেছিলাম, আমাকে সাপোর্ট করার জন্য কেউ ছিল না, এটা আপনি ভাবলেও অবাক হবেন। আমি আমার মনের দুঃখকে প্রকাশ করার জন্য আমি মাছ মাংস খাবো না,
আমার মনের মধ্যে এটা স্থির করেছি আপনি এখনো নিরামিষ খান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি? নিরামিষ। বাহ! তো আমার মনে একটা স্থির হয়েছে যে মাছ মাংস খাবো না, তারাও তো কষ্ট পাচ্ছে, একটা মনের ভিতরে স্থির হয়েছে। এই ব্যথাটা বলার জন্য কোনো মানুষ ছিল না। আমাদের দিকে এক মেঘলিপাড়ে একটা চা বাগান আছে, সেই চা বাগানে গিয়ে গাছের সাথে জড়িয়ে ধরে গাছকে কান্না করে বলতাম, সূর্যের কাছে বলতাম যে আমার দুঃখটা তোমরা বুঝো। তো যখন বলতাম গাছ একটা হালকা একটা হাওয়া দিত, তো আমি ফিল করতাম যে আমার কথা সে Support করছে। হ্যাঁ বুঝেছে, আমাকে সাপোর্ট করছে, সান্ত্বনা দিচ্ছে এই ধরনের না? এইটাই। বাহ। এবং সেই সান্ত্বনাটা আমাদের অ্যাকচুয়াল লাইফে হয়েছে। এই যে আমি দুঃখটা প্রকাশ করেছিলাম, আমার সাথে সেই সময় কেউ ছিল না, এমনকি এই যে 50 জনের টিম বলেছিলাম তা ক্রমান্বয়ে কমতে 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 5 জনও আর ছিল না। এই সময় প্রতিদিন বর্তমানে কতজন আছে? 100+ মেম্বার। বাহ। ওই সময় আমি যখন সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হতাম, আমার টার্গেট ছিল যে আমার কমপক্ষে একজনের হলে সেবা করতে হবে। আবার কি করতাম, বাড়ি থেকে স্কুলের সামনে সাইকেল নিয়ে দাঁড়াতাম, কোনো একটা বাচ্চা বাড়িতে যেতে পারতো না, ওকে সাইকেলে বসিয়ে আমি বাড়িতে নিয়ে দিয়ে আসতাম। তো মনে করতাম এটা আমার একটা সেবা। তো তুমি যখন সেবা শুরু করবে, হয়তোবা তোমার পাশে কাউকে পাবে না, কিন্তু তোমাকে হাল ছাড়লে হবে না, তোমাকেই সেই পিলার হতে হবে এবং তুমি সেই বটগাছ হবে এবং তোমার ছত্রছায়ায় অসংখ্য মানুষ তার জীবনকে রক্ষা করতে পারবে। তো বলি যে এখনই শুরু করো সেবা করতে, একটা ফুটাও যেন আমরা দেরি না করি, এখনই শুরু হোক এবং সেই কুসঙ্গ ছেড়ে সকলকে সৎসঙ্গে বা সুসঙ্গে আমরা আবদ্ধ করি, একটা নৈতিক দেশ এবং একটা সুন্দর সমাজ গড়ে তুলি। এবং আরও একটা কথা প্রচলিত যে আমরা সবাই বলে থাকি, কলির যুগ চলছে, বলতাম যে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, বর্তমানে কলির যুগ। যদি সত্য যুগ থেকে বর্তমানে কলির যুগ মানুষই পরিবর্তন করে এনে থাকে, তবে এই কলির যুগটাকে সত্য যুগে আমরাই পরিবর্তন করে নিয়ে যাই। একদম। তো সেই ভাবনাটা নিয়ে আমাদের কাজ চলছে। আপনাদের কাছেও আপনাদের কাছেও আশীর্বাদ চাইছি এবং সকলের কাছে আশীর্বাদ চাইছি, এই সেবা কর্মটা যেন আমরা চিরকাল জারি রাখতে পারি, যতদিন দেহে প্রাণ আছে আমরা যেন সেই কাজ করে যেতে পারি এবং আমাদের আগামী প্রজন্ম বা যারাই আছে প্রত্যেকে যেন এই সেবার মধ্যে জড়িত হয়, সেইভাবে যেন মানুষকে অনুপ্রাণিত করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে। আমাদের আজকে আমন্ত্রণ অতিথি ছিল ত্রিপুরা রাজ্যের একটি সুপ্রতিষ্ঠিত সামাজিক সংগঠন, যার নাম যুব প্রেরণা সামাজিক সংগঠন, যাদের কর্ণধার যারা প্রতিষ্ঠাতা সদস্য দুজন রয়েছেন, একজন চেয়ারম্যান মিস্টার সায়ন চক্রবর্তী, রয়েছে সাধারণ সম্পাদক অলোক শব্দকর। আপনাদের দুজনকে পজিটিভতার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সময় দিয়েছেন, আর যারা কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান যারা দেখলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা আছেন বলে আমরা অনুষ্ঠান করতে পারছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন চলছে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আবদ্ধ রইল। আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নমস্কার।